everyone to today's session. আজকে আমরা অত্যন্ত উম, চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের আমরা চেষ্টা করছি আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে আসলে আহ, একটা উম, কি বলবো, ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য। জাস্ট আমরা গত কিছুদিন আগে এমসিপিএস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা এফসিপিএস নিয়ে কথা বলছি। এফসিপিএস এর আদ্যপান্ত সম্পর্কিত কথাবার্তা। অল অফ ইউ, যেটা হয়তো এই ব্যাপারে মানে অনেকে জানতে পারে, কিন্তু স্পেশালি যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এই বিষয় সম্পর্কিত। তো এবং যারা আপকামিং ডেতে ডক্টর হচ্ছে, তাদের জন্য এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট মেসেজ থাকবে। তো যেটা হচ্ছে যে আমরা আমাদের এই ভিডিওগুলো কিন্তু আবার সেভ রাখছি, এগুলো কিন্তু ইউটিউবে যাচ্ছে, ইউটিউবে আছে। সো আপনাদের পরিচিত কেউ এফসিপিএস সম্পর্কে জানতে চাইলে রেকর্ডেড ভিডিও আকারেও আপনি তাকে সেন্ড করতে পারবেন। এবং পরবর্তীতে আমরা সিকোয়েন্সিয়ালি রেসিডেন্সি নিয়েও বা ডিপ্লোমা পরীক্ষা, সব পরীক্ষা নিয়েই, পোস্ট গ্রাজুয়েশন, এমসিপিএস, বিসিএস অলসো, সবগুলো নিয়ে আস্তে আস্তে আমরা এভাবে আলাদা করে কথা বলার চেষ্টা করব। খুব সংক্ষিপ্ত আপনাদের সাথে এ ব্যাপারে আমরা একটু এই একটা বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি আপনাদের সাথে আছি ডক্টর ইকরাম। আমি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে বিডিএস পাশ করি 2018 সালে, এবং এফসিপিএস পার্ট ট্রেনিং এ আছি ওরাদাল ম্যাকজেলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এফসিপিএস। এফসিপিএস কি? এফসিপিএস হচ্ছে আমাদের এই দেশে প্রচলিত যত ডিগ্রি আছে মেডিকেল সায়েন্সে, তার মধ্যে বলতে গেলে সবচেয়ে পপুলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে এটা। এইটা পরিচালনা করার জন্য একটা বডি আছে, তারা হচ্ছে বিসিপিএস বলে এদেরকে, যেটা হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন। এটা ঢাকার মহাখালীতে এটার অবস্থান। এটা দুইটা পার্টে পরীক্ষা হয়। এটার দুইটা পার্টি আছে, একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু। তো পার্ট ওয়ান পরীক্ষাটা বেসিক্যালি এটা এন্ট্রান্স এক্সাম, মানে রেসিডেন্সি বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আলাদা একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। আর পার্ট ওয়ানটা হচ্ছে এটার এন্ট্রান্স এক্সাম, এবং পার্ট ওয়ান পাস করলে আপনার একটা পার্ট ক্লিয়ার। এরপরে পার্ট টু করার আগে আপনাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, সেগুলো আমরা দেখবো আজকে। এফসিপিএস ডিগ্রিটা হচ্ছে বিএমডিসি রিকগনাইজড একটা ডিগ্রি। আমাদের দেশে যে ডিগ্রিগুলো হয় তার মধ্যে বিএমডিসি রিকগনিশন প্রাপ্ত যেই ডিগ্রিটা সবচেয়ে আহ, মানে সবচেয়ে পুরাতন ডিগ্রি, সেটা হচ্ছে এফসিপিএস ডিগ্রি। এরপরে আসেন সাবজেক্ট। কোন কোন সাবজেক্টে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দেওয়া যায়? এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দেওয়া যায় আপনার ফাইনাল প্রফে যে চারটা সাবজেক্ট আছে, সেই চারটা সাবজেক্টের মধ্যে আপনার পাঁচটা সাবজেক্ট, তার মধ্যে চারটা সাবজেক্টেই এফসিপিএস দেওয়া যায়। সেগুলো কি? কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স, ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স এন্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, আর একটা হচ্ছে প্রস্থোডন্টিক্স। এই চারটা সাবজেক্টে এফসিপিএস পার্ট ওয়ান এবং এফসিপিএস পার্ট টু, মানে এফসিপিএস করা যায় হচ্ছে এই চারটা ডিগ্রিতে, এই সাবজেক্টে, ঠিক আছে? এর বাইরে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি মানে পেরিওডন্টিক্স, আরেকটা হচ্ছে পেরিওডন্টোলজি। এগুলো নিয়েও এফসিপিএস চালু হওয়ার বিষয়ে কথাবার্তা চলছিল। খুব সম্ভবত হয়তো অদূর ভবিষ্যতে সেটাতেও হয়তো এফসিপিএস ডিগ্রি চালু হবে ইনশাল্লাহ। এবার আসি আমরা আসলে এটার এক্সাম সিস্টেমটা কেমন। পার্ট ওয়ান এক্সাম সিস্টেমটা হচ্ছে আহ, আপনার সাধারণত একদিনে পরীক্ষা হয় আর কি। প্রিভিয়াসলি এক সময় ছিল যখন পরীক্ষা 3 দিনে হতো, বাট এখন একদিনে পরীক্ষা হয়। সিলেবাসে এখনো 3টা পেপারই আছে। আগে যেরকম 3টা পেপার 3 দিনে হতো, সিলেবাস চেঞ্জ হয় না এখনো, সিলেবাসে 3টা পেপারই আছে, ঠিক আছে? কিন্তু আপনার এক্সামটা হচ্ছে একদিনে হয়। ওই 3টা পেপার মিলায় একটা পেপার হয়ে যায়। কোশ্চেন করার সময় সেটা একটা একটা কোশ্চেনের মধ্যেই 3টা পেপারের প্রশ্ন থাকে, এবং সেটা 4 ঘন্টা ধরে এই পরীক্ষাটা দেয়া হয়, ঠিক আছে? মানে ওয়ান অফ দ্য লংগেস্ট এক্সাম বলা চলে আর কি। আমাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে এত লম্বা সময় ধরে পরীক্ষা আর কোনোটাতেই নাই, ঠিক আছে? এখানে 4 ঘন্টা সময় থেকে পরীক্ষা চলতে থাকে। টোটাল নাম্বার অফ কোশ্চেন কতগুলো? প্রায় 150টা প্রশ্ন থাকে। নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 150, ঠিক আছে? যেখানে মাল্টিপল যেই চয়েস আপনার হচ্ছে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, এমসিকিউ যেখানে ট্রু ফলস গোল্লা ভরাট করতে হয়। এখানে কিন্তু টিআরএফ লিখতে হয় না, যেটা আপনারা প্রফে করছেন টিএফ লিখে, বাট এখানে হচ্ছে মূলত এইভাবে গোল্লা ভরাট করতে হয়, ঠিক আছে? টোটাল 75টা প্রশ্ন, 75 × 5, ঠিক আছে?
আপনার মোটামুটি 300-র উপরে, হ্যাঁ, আপনার এভাবে গোল্লা ভরাট করতে হয়। তো এইভাবে আরেকটা হলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকে 75টা। এসবিএ, এসবিএ কি জিনিস? এসবিএ হচ্ছে আপনার 5টা স্টেম থাকবে, 5টা স্টেম থেকে যে কোনো একটাকে আপনাকে চয়েস করতে হবে, শুধু একটাই উত্তর হবে 5টার মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে এফসিপিএস, মানে এসবিএস সিস্টেম, যেটা এফসিপিএস এর একটা স্পেশালাইজড পার্ট, যেটা রেসিডেন্সি বলেন বা ডিপ্লোমা বলেন, সেখানে মাত্র 20টা করে প্রশ্ন থাকে এসবিএ তে। আর এখানে থাকে হচ্ছে 75টা প্রশ্ন, মানে 50% কোশ্চেন হচ্ছে এসবিএ, 50% কোশ্চেন হচ্ছে ট্রু ফলস। এর মধ্যে আপনার প্রত্যেকটা প্রশ্নের মানে কিন্তু 2, এই 75টার মানও 2 সমান সমান 150, আর এই 75টার মানও 2, 150। তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান কত? 2 করে 150। ঠিক আছে, আপনাকে এখানে 150 মার্কের পরীক্ষা দিতে হবে, এখানে 150 মার্কের পরীক্ষা দিতে হবে, এবং একই প্রশ্নের মধ্যেই কিন্তু দুইটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস কত? মার্কস হচ্ছে 2, এবং সেই অনুযায়ী টোটাল মার্কস হচ্ছে 300 150টা প্রশ্নের জন্য। ঠিক আছে, আর এখানে এই 300-র মধ্যে আপনাকে কত পাইতে হবে? 70%। 70%, দ্যাট ইজ 210 মার্কস। এত মার্ক পাইলেই আপনি পাস, না পাইলে ফেল। ঠিক আছে, যদি আপনি 209.8 পান তাও ফেল, 209.5 পান, 6 পান, তাও ফেল, 210 পাস, 240 পাস। অর্থাৎ সহজ কথায় 210 হচ্ছে আপনার লিমিটেশন বা মার্জিন, এর উপরে পাইলে পাস, নিচে পাইলে ফেল। ঠিক আছে, 210 এবং তার উপরে পাইলে পাস। ওকে, এখানে কোনো মাঝখানে কিছু নাই যে গ্রেস মার্ক এটা সেটা, এগুলা কোনো কিছুই নাই। সরাসরি সিস্টেম আপনার হচ্ছে যে যা পাবেন তাই। ঠিক আছে, এবং এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে, এখানে কোনো কোটা সিস্টেম নেই। ঠিক আছে, নো কোটা। অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনার কি আছে? কোটা সিস্টেম আছে, কিন্তু এখানে কি নাই? কোনো কোটা সিস্টেম থাকবে না। অর্থাৎ আপনি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হোক, আর আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হোক, অথবা আপনি আর্মি থেকে হোক, অথবা আপনি বিএমইউ এর মেডিকেল অফিসার হোক, কোনোভাবেই এটা 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 ইনফ্লুয়েন্স না। ঠিক আছে, কোনো কোটা সিস্টেম নাই। এখন আপনি যদি 100 জন পাস করে 100 জন পাস, একজন পাস করলে একজন পাস। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার একটা চমৎকার সিস্টেম। কিন্তু এর একটা ড্রব্যাকসও আছে, সেটা কি? সেটা হচ্ছে যে আপনার মানে কোটা সিস্টেম থাকলে সুবিধা হতো, যেমন রেসিডেন্সিতে 84 জন চান্স পাবেই। রেসিডেন্সিতে বর্তমানে 84টা সিট, তাহলে 84 জন চান্স পাচ্ছেই, যেভাবেই হোক পাচ্ছে, তাই না? তাইলে এটা হচ্ছে এটা সুবিধা। হ্যাঁ, কিন্তু পার্ট ওয়ানে দেখা যাবে যে একজন পাস করছে, দুজন পাস করছে, আবার কোনোবার 123 জন পাস করছে, মানে এইভাবে একটা হেটারোজেনাস সিস্টেম তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, কোনো ক্যান্ডিডেট যদি 25%-এর থেকে কম মার্কস পায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সে তার পরের সেশনটা জাস্ট মানে কনজিকিউটিভ সিঙ্গেল সেশন, শুধুমাত্র পরের সেশন, ধরেন কেউ এবারে জুন মাসের পরীক্ষায় খারাপ করলো, সে হচ্ছে যে পরবর্তীতে ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে সেটাতে বসতে পারবে না। হ্যাঁ, কিন্তু আপনার সুবিধা হচ্ছে কি, যে আপনার আহ, এরকম মার্ক কিন্তু খুব একটা পায় না কেউ, কারণ একটা অ্যামাউন্টের প্রশ্ন থাকেই, দেখা যায় 25%-এর অ্যামাউন্টের প্রশ্ন থাকেই, যে এটা সবাই পায়। হ্যাঁ, 75 মার্ক তোলা খুব কঠিন কিছু না। যারা পার্ট ওয়ান পরীক্ষা দেয়, কেউ তো আর টেস্ট ড্রাইভ করতে পরীক্ষা দেয় না, সবাই একটু পড়াশোনা করেই দেয়। সো 75 আসলে কেউ পায় না, সবাই আলটিমেটলি পরের বার আবার পরীক্ষা দিতে পারে। ওকে, নাও কাম টু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কারা এই পরীক্ষাটা দিতে পারবে? এই পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া ভেরি সিম্পল। জাস্ট আপনার একটা পার্মানেন্ট বিএমডিসি লাগবে। ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আমরা যে বিএমডিসিটা পাই, সেটাই হচ্ছে আমার এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই বিএমডিসি পাওয়া মানে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, পার্মানেন্ট বিএমডিসি লাগবে। আর এটার পরীক্ষাটা হয় বছরে 2বার, সেটা হচ্ছে জুন এবং ডিসেম্বর। জুন এবং ডিসেম্বরে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা হয়। এটা আগে হচ্ছে যে জানুয়ারি এবং জুলাইতে ছিল, যেটা 2026 সাল থেকে জুন মাস এবং ডিসেম্বর মাসে হবে। ঠিক আছে, ফার্স্ট উইকে পরীক্ষাটা হয় অলওয়েজ, একদম কোনো মানে কনফিউশন, কোনো ধরনের কোনো বিচ্যুতি ছাড়াই পরীক্ষা অবশ্যই ফার্স্ট উইকে হবে। সেটা হবে কয় তারিখ? 3, 4 এবং 5, এই 3 দিনের যে কোনো একদিন। জুন মাস অথবা ডিসেম্বর মাসের 3 তারিখ অথবা 4 তারিখ অথবা 5 তারিখ, যে কোনো একদিন, এই 3 দিনই পার্ট ওয়ান পরীক্ষা হবে। ফ্যাকাল্টি ভেঙে ভেঙে পরীক্ষা হয়। ধরেন মেডিসিন যদি একদিনে হয়, সার্জারি একদিনে হয়, গাইনি ডেন্টিস্ট্রি একদিনে হবে, অথবা সার্জারি আর ডেন্টিস্ট্রি একদিনে হবে, এরকম আর কি প্রশ্ন পরীক্ষাটা হয়। অর্থাৎ 3 দিনে পরীক্ষাটা হবে, এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটা।
এবার আসেন সিলেবাস, আপনাকে কোন জায়গা থেকে প্রশ্নগুলা করা হবে। ঠিক আছে, সবার আগে আসেন পেপার ওয়ান। পেপার ওয়ান যেটা আমাদের সিলেবাসে তিনটা পেপার থাকে আমরা বলেছিলাম। পেপার ওয়ান যেটা, সেখানে হচ্ছে আমাদের জেনারেল অ্যানাটমি থাকবে, মেইনলি অ্যানাটমি। পেপার ওয়ান মানেই হচ্ছে আমরা বলি এটা হচ্ছে অ্যানাটমি সেকশন। ঠিক আছে, এখান থেকে 50 মার্কের প্রশ্ন থাকবে, 50। বিসিপিএস যদি মনে করে এখান থেকে 60 মার্কের প্রশ্ন করবে, সেটাতে কোনো বাধা নেই, কিন্তু সাধারণত 50 50 50 করে তিনটা পেপারে 150 ভাগ করা আছে। ঠিক আছে, তো জেনারেল অ্যানাটমি থেকে সাধারণত সবচেয়ে বেশি প্রশ্ন থাকে জেনারেল অ্যানাটমি এবং এই যে হেড নেক। জেনারেল অ্যানাটমির মধ্যে এমব্রায়োলজি, হিস্টোলজি এগুলাও আছে, সাথে হচ্ছে হেড নেক। হেড নেকের যে ক্লিনিক্যাল পার্টটা, এই ক্লিনিক্যাল পার্টটা থেকেই বেশি প্রশ্ন আসে। পার্ট ওয়ানে দেখা যায় এই অ্যানাটমির এই দুইটা অংশ থেকেই, হিস্টোলজি এমব্রায়োলজি থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আসেই মেইনলি হেড নেক থেকে। ঠিক আছে, এই যে অ্যাপ্লাইড হেড নেক অংশটা, এই অংশ থেকেই বেশিরভাগ প্রশ্ন থাকে। আর সাথে জেনারেল অ্যানাটমিতেও হেড নেক আছে, মানে হেড নেকের বেসিক পার্ট আর অ্যাপ্লাইড পার্ট। অ্যাপ্লাইড মানে ক্লিনিক্যাল পার্টটা আর কি। ঠিক আছে, মানে অ্যানাটমির সাথে ক্লিনিক্যাল অ্যানাটমির যে সম্পর্ক সেটা এখানে দেখানো হয়। তো এই দুইটা বিষয় মিলে অর্থাৎ অ্যানাটমিতে সহজ কথায় আপনার 60 to 70% মার্ক শুধু এই হেড নেক এবং অ্যানাটমি কেন্দ্রিক থাকবে। ঠিক আছে, ওরাল অ্যানাটমি থেকে সাধারণত মানে ভ্যারি করে, যদি এখানে 60% করে, দেখা যায় এখানে 20% কোশ্চেন করে। হ্যাঁ, যদি এখানে 70% করে, তাও দেখা যায় 20%। তবে কখনো কখনো হেড নেক থেকে আরো বেশি, ইভেন 80% কোশ্চেন হয়, হয়েছে। ঠিক আছে, সো এই ওরাল অ্যানাটমি থেকে সাধারণত 20 to 30% কোশ্চেন হয়, একটা এভারেজ। আর মেডিকেল জেনেটিক্স থেকে খুব বেশি না, সর্বোচ্চ 2-3টা প্রশ্ন হয়, এটা 5% বলতে পারেন আপনি। ঠিক আছে, জেনেটিক্স, জেনেটিক্স হচ্ছে যে আমরা ওই যে গ্রাজুয়েশনের সময় আসলে আমাদের যে টপিকটা পড়ানো হয় নাই, বায়োকেমিস্ট্রি বইয়ের একটা পার্ট ছিল জেনেটিক্স, অথবা জেনেটিক্স ডিসঅর্ডার বলে একটা চ্যাপ্টার ছিল প্যাথোলজিতে। তো এটা হচ্ছে বেসিক্যালি জেনেটিক্স থেকেই প্রশ্ন, নট জেনেটিক ডিসঅর্ডার, শুধু জেনেটিক্স থেকেই প্রশ্ন হবে, মেডিকেল জেনেটিক্স থেকে। সেটা থেকেও 2-3টা প্রশ্ন থাকে, বা এভারেজ 2টা প্রশ্ন থাকে সবসময়। এটা পেপার টুতে আসি আমরা। পেপার টুতে আমাদের মেইন পোর্শন যেটা, এটাকে ফিজিওলজি বলে। ঠিক আছে, পেপার টুর মেইন পোর্শনটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজির মধ্যে দেখেন এই জেনারেল ফিজিওলজি মেইন পোর্শন, এখানে টোটাল 9-10টা চ্যাপ্টার আছে। জেনারেল ফিজিওলজি থেকে জিপি, ব্লাড, রেসপিরেটরি, সিভিএস, তারপর হচ্ছে নার্ভাস, হ্যাঁ, জিআইটি, এন্ডোক্রাইন, এরকম অনেকগুলা টপিক আছে, সেগুলো থেকে প্রশ্ন আসে। এবং সাথে বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি যে মেটাবলিজম, হ্যাঁ, বায়োকেমিস্ট্রিতে কয়েকটা কার্ড আছে, এর মধ্যে স্পেশালি মেটাবলিজম, আর একটা হচ্ছে ফ্লুইড নিউট্রিশন। ঠিক আছে, ফুড নিউট্রিশন, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। এছাড়াও মাঝে মধ্যে বায়োকেমিস্ট্রির অন্যান্য অংশ লাইক ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার এই এই যে বায়োফিজিক্স, বায়োমলিকুলস, এগুলা থেকেও কিছু কিছু প্রশ্ন থাকে মাঝে মধ্যে। তবে খুবই কম, মেনলি মেটাবলিজম থেকে আর হচ্ছে ফুড নিউট্রিশন থেকে, অর্থাৎ ভিটামিন মিনারেলস থেকে। তাহলে এই জায়গাগুলো টাচ করে। আর ফিজিওলজির যে 8-9টা সিস্টেম, এর মধ্যে কয়েকটা সিস্টেম আছে খুবই খুবই বেশি আসে, যেমন ব্লাড অ্যান্ড হেমাটোলজি থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তারপরে আসে হচ্ছে এন্ডোক্রাইন থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আপনার বডি ফ্লুইড থেকে। এই তিনটা থেকে বেশি কোশ্চেন আসে। বডি ফ্লুইড বেসিক্যালি ফিজিওলজিতেও আছে, বায়োকেমিস্ট্রিতেও আছে। হ্যাঁ, তো এই ব্লাড, এন্ডোক্রাইন, বডি ফ্লুইড এবং এইখানে মেটাবলিজম, নিউট্রিশন, এই 5টা জায়গা থেকেই মূলত, মানে এই টোটাল পেপারেরই 60% কোশ্চেন বা 70% কোশ্চেন চলে আসে এই 5টা টপিক থেকেই। এর বাইরে আপনার রেনাল সিস্টেম থেকে কখনো আসে, কখনো আসে না। তারপরে হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। দেখেন, আপনি যখন আপনারা নিজেরা পড়বেন, হ্যাঁ, কেউ আছে কোচিং করে, কেউ আছে নিজেরা পড়ায়, যখন আপনি নিজে পড়বেন তখন হবে কি, দেখা যাবে যে আপনাকে এই গাইডলাইন গুলো দেওয়া হয় না। তো দেখা যায় যে রানার সিস্টেম থেকে পড়তেছেই পড়তেছেই, ফাইনাল পরীক্ষা রানার সিস্টেম থেকে কোনো প্রশ্নই আসলো না। অর্থাৎ রানার সিস্টেম যদি আপনি ভালো করে পড়তে যান, আপনার মিনিমাম 10 দিন সময় লাগবে খুব ভালো করে পড়তে গেলে। তাহলে দেখেন, যেখানে আপনি নিজে নিজে পড়ে 10টা দিন সময় নষ্ট করলেন, হ্যাঁ, এতে আপনার জ্ঞান অর্জন হবে, ডেফিনেটলি আপনার জীবনের একটা বড় অর্জন হবে সেটা। কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে হতে হবে অত্যন্ত টেকনিক্যাল, খুবই টেকনিক্যাল ওয়েতে পড়তে হবে। ঠিক আছে, তো এই টেকনিক গুলোই আপনাকে শেখাবে হচ্ছে কোনো একটা গাইডলাইন। ঠিক আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। তো এখন আসেন হচ্ছে আপনার, বললাম কি এই টপিকগুলো বেশি টাচ করা হয়। এছাড়া জেনারেল ফিজিওলজি, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলো থেকে খুব কমই প্রশ্ন থাকে। নার্ভাস সিস্টেম থেকে 2 থেকে 3টা, তারপরে হচ্ছে আপনার জিআইটি থেকে 2 থেকে 3টা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরেকটা সিস্টেম আছে, যেটা হচ্ছে যে সেখানেও 2-3টা প্রশ্ন থাকে, এরকম।
নার্ভাস, জিআইটি, আরেকটা হচ্ছে যে জেনারেল ফিজিওলজি, এগুলা থেকে দুই তিনটা প্রশ্ন থাকে। এবার আসেন ওরাল ফিজিওলজি। ওরাল ফিজিওলজি এটা বেসিক্যালি আমরা গ্রাজুয়েশনে যেটা পড়েছি, এইটা হচ্ছে আমাদের একটা মানে ওরাল অ্যানাটমির সাথে একটা অংশ ছিল, ওরাল অ্যানাটমি অ্যান্ড ওরাল ফিজিওলজি। আলাদা করে ওরাল ফিজিওলজি বলে কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। তো এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওরাল ফিজিওলজির মধ্যে আমাদের কয়েকটা টপিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওরাল ফিজিওলজির জন্য একটা বই আছে বাজারে প্রচলিত, ফার্গুসন ওরাল বায়োসায়েন্স নামে, হ্যাঁ। সেখানে স্যালাইভা, তারপরে হচ্ছে টেস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে সোয়ালোয়িং, হ্যাঁ, সোয়ালোয়িং, আর হলো মাস্টিকেশন। এই কয়টা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ ওই বই থেকে পড়ার জন্য। ঠিক আছে, বাকি হচ্ছে যে আপনার আর খুব বেশি কিছু না পড়লেও চলে। বাকি হচ্ছে ওরাল অ্যানাটমির সাথে কিছু অংশ কোরিলেটেড, যেটা ওরাল ফিজিওলজিতেও আছে, ওরাল অ্যানাটমিতেও আছে। তো সব মিলায় এখানেও দেখা যায় 20% কোশ্চেন থাকে। কখনো কখনো বেশি থাকে, কখনো আরো কমও থাকতে পারে। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত প্রশ্ন থাকে, তো 20% পর্যন্ত কোশ্চেন এখান থেকে থাকে। 60 to 70% এখান থেকে থাকে, ওরাল ফিজি থেকে 20% থাকে। এবার আসেন জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মা। এখান থেকে একটু কোশ্চেন ভ্যারি করে, কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো পাঁচটা, কোনো বছর 9টাও হয়েছে। সো একটা মানে ওয়াইড ভ্যারিয়েশন এখানে আছে। তবে এর মধ্যে যেটা মানে কমনলি আমরা বলি 3 থেকে 4টা প্রশ্ন আপনি এখান থেকে ধরে নেবেন। যেমন জুলাই 2025 সালেই পরীক্ষায় 4টা প্রশ্ন ছিল এখান থেকে। ঠিক আছে, তো এরকম আর কি। এর আগের বছর ছিল একটা। সো কোশ্চেন ভ্যারি করে। তো এর আগে জুলাই 2000, জানুয়ারি 2024 ছিল 9টা। ঠিক আছে, সো অনেক ভ্যারিয়েশন আছে এখানে কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কিছু টপিক আছে ডেন্টাল ফার্মা থেকে, যেমন লোকাল অ্যানেস্থেসিয়া একটা টপিক, অ্যানালজেসিক একটা টপিক, অ্যান্টিবায়োটিক। এই 3টা টপিক পড়লেই দেখা যায় ফার্মাকোলজি 90% কোশ্চেন কমন। ঠিক আছে, তাই এই জন্য ফার্মাকোলজি থেকে আমরা পার্ট 1-এ ক্ষেত্রে একটু কম ইফোর্ট দিলেও হয় বলে একটা কথা আছে। রেসিডেন্সির ক্ষেত্রে অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগে এখানে। আরেকটা টপিক আছে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের পেপার 2 এর সর্বশেষ পার্ট। এই পার্টটাই হচ্ছে আপনাদের ডেন্টাল ম্যাটেরিয়ালস এর যে পার্টটা সেটা। তো এখান থেকে প্রশ্ন থাকে হচ্ছে যে খুব অল্প, মিনিমাম 3টা বা 4টা বা 2টা, এরকম 2 থেকে 4টা প্রশ্ন সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকে থাকে, এবং কিছু কমন জায়গা থেকে থাকে, লাইক ইমপ্রেশন ম্যাটেরিয়ালস থেকে প্রশ্ন থাকে, ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস থেকে প্রশ্ন থাকে, ওয়াক্স থেকে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, মানে একদম কমন কমন কিছু টপিক আছে যেগুলো, হ্যাঁ, সেগুলো থেকেই প্রশ্ন থাকে সাধারণত। খুব জটিল কোনো প্রশ্ন থেকে জায়গা থেকে প্রশ্ন থাকে না। ডেন্টাল সায়েন্স, ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকে প্রশ্ন তো কম, মানে 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন, তাহলে তো আর অত বেশি জায়গা টাচ করার সুযোগই নেই। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু কোনোটাই লিখিত নিয়ম না যে এইভাবেই প্রশ্ন হবে, যে এখান থেকে ফার্মা থেকে 5 to 10% কোশ্চেন, এখান থেকে 5 to 5% কোশ্চেন, এখান থেকে 20, এখান থেকে 60, এরকম আলাদা করে কোনো নিয়ম নাই। কিন্তু এটা আমাদের কোশ্চেন অ্যানালাইসিস থেকে আমরা বলছি যে এইভাবে প্রশ্নগুলো হয়। ঠিক আছে, এবার আসেন জেনারেল প্যাথোলজি, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি। জেনারেল প্যাথোলজি পেপার 3-তে, পেপার 3 হচ্ছে প্যাথোলজির পেপার। ঠিক আছে, প্রথমটা অ্যানাটমি, তারপর একটা ফিজিওলজি, তারপর একটা হচ্ছে প্যাথোলজি। তো এই পেপারে হচ্ছে মূলত জেনারেল প্যাথোলজি থেকে প্রশ্ন থাকে। এখানে মোটামুটি 20% কোশ্চেন থাকে, জেনারেল প্যাথো, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি, এখানে 20 to 30% কোশ্চেন এই টপিক থেকে থাকে। জেনারেল প্যাথোলজি শুধু জেনারেল অংশটা, সিস্টেমিক প্যাথোলজি লাগবে না, ক্লিনিক্যাল প্যাথোলজিও লাগবে না, শুধু জেনারেল প্যাথোলজি। ঠিক আছে, এরপর আসেন ওরাল প্যাথোলজি। এই পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াই হচ্ছে এই ওরাল প্যাথোলজি অংশটা। এখান থেকেই 60 to 70% কোশ্চেন থাকে। 60 to 70% কোশ্চেন কই থেকে থাকে? ওরাল প্যাথোলজি থেকে থাকে। সো দ্যাটস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং একটা বই এখানে একটা সংবিধানের মতো হয়ে দাঁড়াইছে পার্ট 1 পাশের জন্য, সেটা হচ্ছে কাউসান। কাউসান বর্তমানে বাজারে 10th এডিশন চলছে 2025-26 সালে। সো এই এই এডিশনটাই আমরা ফলো করছি বর্তমানে, ওরাল প্যাথোলজি। ঠিক আছে, এরপর আসেন রিসার্চ এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স। এটা আসলে মানে প্রত্যেকটা পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাওয়া উচিত আমি মনে করি। পার্ট 1-এ আছে এটা, আমি খুব সাধুবাদ জানাই, এবং পার্ট 2-তেও আছে এটা। ঠিক আছে, রিসার্চ এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স। এটা থেকে মূলত 2 থেকে 3টা প্রশ্ন আসে, মানে প্রশ্ন যে খুব বেশি আসে এমন না, প্রশ্ন এই যে এখানেই শেষ। হ্যাঁ, প্যাথো এবং এই ওরাল প্যাথোলজি থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এইটা হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন থাকে। আর মেডিকেল সায়েন্স এন্ড বিহেভিয়ার, এখান থেকেও 2টা প্রশ্ন থাকে। একটা বা 2টা বা 3টা প্রশ্ন এখান থেকেও থাকতে পারে, যেটা হচ্ছে যে বিহেভিয়ারাল সায়েন্স এবং মেডিকেল ইথিক্স। ইথিক্যাল একটা পার্ট আছে আমাদের মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে, সেটা। আরেকটা হচ্ছে যে
পেশেন্টের সাথে আমাদের বিহেভিয়ারটা কেমন হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তো এই বিষয়গুলো নিয়েও দুইটা প্রশ্ন থাকে। এটা হচ্ছে আমাদের পেপার 3 এর শেষ পার্ট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। ঠিক আছে, এই সিলেবাসটা খেয়াল করার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে শুধুমাত্র বেসিক সাবজেক্ট থেকে প্রশ্নগুলো হচ্ছে, অনলি বেসিক সাবজেক্ট, নো ক্লিনিক্যাল। ঠিক আছে, আপনার হচ্ছে যে মেডিসিন সার্জারি থেকে কোনো প্রশ্ন হচ্ছে না, আবার এদিকে আমাদের যে ফাইনাল প্রফের যে সাবজেক্ট সেগুলো থেকেও প্রশ্ন হচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র বেসিক সাবজেক্ট কভার করা হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু ক্লিনিক্যাল থেকেও প্রশ্ন হয় এবং বেশ ভালো অ্যামাউন্টের প্রশ্ন হয়, কিন্তু এফসিপিএস পার্ট 1-এ শুধুমাত্র বেসিক সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এত কিছু করে আপনি পার্ট 1 পাস করার জন্য মোটামুটি উপযুক্ত হবেন। পার্ট 1 পাস করার পরে এরপরে আপনি গিয়ে পার্ট 2 ট্রেনিং শুরু করতে পারবেন। শুরু করার সিস্টেমটা কি, পার্ট 1 পাস করার পরে কিছুদিন আপনাকে হচ্ছে যে পার্ট 1, জুন মাসে যখন আপনি পার্ট 1 পাস করবেন, আমি একটু সিস্টেমটা বলি সংক্ষেপে। জুন মাসে যখন আপনি পার্ট 1টা পাস করবেন, তখন এই যে জুন মাস পুরোটা, জুন মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হলো না, তারপর থেকে এই পুরো জুন মাসে আপনাকে বিসিপিএস রেজিস্ট্রেশনের জন্য ডাকবে। তারপরে বিসিপিএস এর হচ্ছে যে আহ, আরো কিছু ফর্মালিটি আছে, সেগুলা করে আপনি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে জয়েন করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার পছন্দের ট্রেনিং ইনস্টিটিউট সিলেক্ট করবেন। বিসিপিএস বর্তমানে এটা অবশ্য বাদ দিয়ে রাখছে, বাট এটা মাঝখানে ছিল, আগে ছিল না, আগে ইচ্ছা মতো জয়েন করা যেত। তো এখনো আবার সেটা করা হয়েছে, কিন্তু এতে আবার কিছু প্রবলেমও তৈরি হয়েছে, যে আপনার যে কোনো মানে কিছু বিষয়ে প্রবলেম অ্যারাইজ করছে। যাই হোক, এটা আমরা পরে জানবো। তো এই 1 মাসের মধ্যে বিভিন্ন প্রসিডিউর শেষ করে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনি ট্রেনিং এ ঢুকতে পারবেন। 1 জুলাই থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে ট্রেনিং এ ঢুকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার 6 মাস পূর্ণ হবে। পার্ট 1 এর মানে এফসিপিএস ট্রেনিং এর স্লটটা হচ্ছে 6 মাস 6 মাস করে। হ্যাঁ, বিসিপিএস 6 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট এইভাবে আপনার কাছ থেকে নেবে, 6 মাস 6 মাস করে। ঠিক আছে, তো এই 6 মাস পর পর আপনি ট্রেনিং সার্টিফিকেট জমা দিয়ে বিসিপিএস এ বিসিপিএস এ প্রগ্রেস রিপোর্ট জমা দিতে হয়, কিছু ফর্ম জমা দিয়ে, এভাবে 5 বছর আপনাকে ট্রেনিং করতে হবে। তার মধ্যে প্রথম 2 বছর হচ্ছে কোর ট্রেনিং। প্রথম 2 বছর হচ্ছে কি, কোর ট্রেনিং করতে হয় 2 বছর। এই কোর ট্রেনিং এর মধ্যে কিছু ভাগ আছে প্রত্যেকটা সাবজেক্টে। যেমন ওরা যারা ওরাদান ম্যাকজেলোফেশিয়াল সার্জারিতে ট্রেনিং করবেন, তাদের প্রথম 2 বছরে 1 বছর হচ্ছে ওএমএস, 1 বছর হচ্ছে পেরিফেরি। ওই 1 বছরের মধ্যে আপনার মানে অর্থোপেডিক্স, ইএনটি প্লাস এই সাবজেক্টগুলোতেও ট্রেনিং করতে হয়। এই কোর ট্রেনিং শেষ করার পরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে মিড টার্ম পরীক্ষা। মিড টার্ম পরীক্ষায় আপনি পাশ করলে পরবর্তী 3 বছর টেস্ট পরীক্ষা মানে কন্টিনিউ করতে পারবেন। তবে মিড টার্ম পাস না করেও আপনি 1 বছর ট্রেনিং কন্টিনিউ করতে পারবেন ফর 1 ইয়ার। ঠিক আছে, পাস না করে 1 বছর করা যাবে। আর ট্রেনিং এর পাশাপাশি বিসিপিএস এর কিছু আলাদা ট্রেনিং করতে হয়। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল, আরটিএম, এরকম কয়েকটা ট্রেনিং করতে হয়। এই হচ্ছে ট্রেনিং সিস্টেম। এছাড়া হচ্ছে যে আপনাকে একটা থিসিস করতে হবে আপনার এই ট্রেনিং পিরিয়ডে, যে কোনো একটা টপিকের উপর। এটা আপনার ট্রেনাররা আপনাকে সিলেক্ট করে দিবে আপনি কোন টপিকের উপর থিসিস করবেন। এই থিসিসটা হচ্ছে পরীক্ষা, যখন আপনি ফাইনাল পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষার মিনিমাম 4 মাস 9 মাস আগে আপনাকে জমা দিতে হয়। ঠিক আছে, বিসিপিএস এ গিয়ে এই থিসিসটা জমা দিতে হয় পার্ট 2 ফাইনাল পরীক্ষার আগে। এরপর আপনার থিসিস ডিফেন্স পরীক্ষা হবে। এই ডিফেন্স পরীক্ষাটাও আপনার পরীক্ষার আগে ক্লিয়ার করতে হবে। ডিফেন্স পাস করার পরেই আপনি পরীক্ষায় বসতে পারবেন, ফাইনাল পরীক্ষা, তারপর এফসিপিএস ফাইনাল পরীক্ষা। এখানে একটা ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বিসিপিএস কিন্তু আপনাকে পে করবে প্রতি মাসে 35,000 টাকা করে আপনাকে টাকা দিবে, তবে এই টাকাটা আসলে একবারে দেয়।
6 মাস পরে দেয় বিসিপিএস। অন্যান্য ট্রেনিং গুলোর ক্ষেত্রে যেমন এমএসএমডির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে মান্থলি পে করবে, কিন্তু বিসিপিএস হচ্ছে আপনাকে 6 মাসে পে করবে। এই যে 6 মাস পরে যখন আপনি ট্রেনিং একটা সার্টিফিকেট, প্রগ্রেস রিপোর্ট এগুলো যখন জমা দিবেন তখন আপনাকে বিসিপিএস টাকাটা পে করে দিবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এখানে সুবিধা, আহ, যে একসাথে টাকাগুলো পাওয়া যায়, যেটা দিয়ে একটা ভালো কিছু করা যায়। আমার কাছে মনে হয় যে একসাথে দেওয়াটাই ভালো। মাসে মাসে দিলে দেখা যায় খরচ হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এই 35,000 টাকা আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে? এরপরে আপনার ফাইনাল পরীক্ষা পাশ করে দিলেই আপনি হচ্ছে এফসিপিএস আপনার এফসিপিএস ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে? এফসিপিএস ডিগ্রি হওয়ার পরে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা দিয়ে আপনি কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করতে পারছেন। আপনি যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট ইনস্টিটিউটে প্রমোশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য বা কনসালটেন্ট পোস্টের জন্য আপনি ইলিজিবল হয়ে গেলেন। ঠিক আছে? এছাড়া আপনি অ্যাজ এ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আপনি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে? এছাড়াও আরো অনেকগুলো ফর্মালিটিস আছে পাশ করার পরেও, সেগুলো আপনি পাশ করার পরেই জানলেন। বাট পার্ট ওয়ানের সম্পর্কিত মূলত কথাবার্তাগুলোই আমরা আজকে বেশি ফোকাস করেছি। যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আসি আমাদের ব্যাচ কেন্দ্রিক কথাবার্তায়। আমাদের হচ্ছে যে আপনার এই আহ, উম, সামনের হচ্ছে যে এই সেশনটা, জুলাইয়ের সেশনের জন্য ডিসেম্বর টার্গেট করে, হ্যাঁ ডিসেম্বরের টার্গেট করে তো অবশ্যই ব্যাচ আসবে সামনে আমাদের। আহ, এপ্রিল মাসে ব্যাচটা আসবে হয়তো। এপ্রিল মাসে ফার্স্ট ব্যাচ আসবে, তারপরে মে মাসে আসবে, এভাবে আসতে থাকবে। হ্যাঁ, এপ্রিল মে জুন 3 মাসে 3টা ব্যাচ আসবে। আর এর আগেও যদি মানে পসিবল হয়তো আসতে পারে, তবে এপ্রিল মাস ধরে রাখেন ডিসেম্বরের জন্য ফার্স্ট ব্যাচ। 1 ইয়ারের কোনো ব্যাচ হবে না, না। এফসিপিএস পার্ট ওয়ানে আমরা 1 ইয়ারের কোনো ব্যাচ করি না। 1 ইয়ারের ব্যাচ হবে না, এটা 6 মাসের ব্যাচই হয়। পার্ট টু এর সিলেবাস, পার্ট ওয়ানের সিলেবাসটাই দরকার। পার্ট টু এর সিলেবাস অনেক বিশাল। হ্যাঁ, টোটাল যেই সাবজেক্টে আপনি ট্রেনিং করবেন সেই সাবজেক্ট অনুযায়ী সিলেবাস। বাট পার্ট ওয়ানের সিলেবাস সবার জন্য এক। সিলেবাস হচ্ছে এটা: পেপার 1 অ্যানাটমি, ফিজিওলজি, হিস্টো অ্যানাটমি। তারপরে পেপার 2-তে হচ্ছে ফিজিওলজি। পেপার 3-তে হচ্ছে প্যাথোলজি। আর কারো কোনো প্রশ্ন? ওকে, আমার মনে হয় আপনাদের যত প্রশ্ন ছিল। ওকে, আরেকটা প্রশ্ন আছে। পেপার টু দেখাইছিলাম তো, এই যে পেপার 2। আচ্ছা, এটা পাওয়া যাবে, এটা কিন্তু পাওয়া যায় কিনতে। হ্যাঁ, আমাদের বাংলামেড পাবলিকেশনের কাছেও পাবেন, অথবা বিসিপিএস এর বি ব্লকের দোতলায়, সি ব্লকের দোতলায় গেলে ওখান থেকেও নিতে পারবেন। সম্ভবত কারিকুলাম বুক নামে আছে ওইটা, সম্ভবত 500 টাকা দাম এরকম। টোটাল ডিটেলস, একদম ডিটেলসে টপিক সহ দেওয়া। ঠিক আছে? ডিসেম্বরে স্টেট হবে ব্যাস, হ্যাঁ ডিসেম্বরে ব্যাস তো জুন পর্যন্ত, জুনের পরীক্ষা পর্যন্ত। ব্যাচ এনরোলমেন্ট কোস্ট হচ্ছে আপনার 20,000 করে। হ্যাঁ, এখন চলছে আর কি বর্তমানে।
তবে এটা পরিবর্তন হয়, সামনের সেশন হয়তো এটা 21,000 হতে পারে। পার্ট 2 এর ট্রেনিং সেন্টার সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন কিভাবে আর কি এটা চুজ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ট্রেনিং সেন্টারগুলো একটু লিমিটেড। দুইটা সেন্টার আছে যেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই ট্রেনিং ফুল পিরিয়ড কাউন্ট হয়। একটা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ আর একটা হচ্ছে বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এই ঢাকা ডেন্টাল আর বিএমইউ তে শুধুমাত্র 5 বছর করে আপনি যে কোনো সাবজেক্টে ট্রেনিং করতে পারবেন। আর এছাড়া বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেমন ওএমএস এর কথা যদি আসি আমরা, ওএমএস এর ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং করতে পারবেন। প্রায় গভর্নমেন্টের মধ্যে আরো আছে, মানে ডিডিসি বিএমইউ এর বাইরে আপনি করতে পারবেন হচ্ছে সোহরাওয়ার্দীতে, যেখানে 2 বছর ট্রেনিং কাউন্ট হয়। তারপরে হচ্ছে আপনার ঢাকা মেডিকেল, সেখানেও 2 বছর ট্রেনিং কাউন্ট হয়, 5 বছর করতে পারবেন না আর কি। তারপর চিটং মেডিকেল, সেখানেও 2 বছর ট্রেনিং কাউন্ট হয়। চিটং এর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, সেখানেও 2 বছর ট্রেনিং কাউন্ট হয়। তারপরে হচ্ছে সাপোরো ডেন্টাল কলেজে 1 বছরের ট্রেনিং কাউন্ট হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে 1 বছরের ট্রেনিং কাউন্ট হয় ওএমএস এর ক্ষেত্রে। অর্থের ক্ষেত্রে হচ্ছে সরকারি ক্ষেত্রে 2টা, আর হলো চিটং মেডিকেল সরকারিতে 2টা। একটা হচ্ছে ঢাকা ডেন্টাল, আর একটা হচ্ছে উম, চিটং মেডিকেল, অর্থ ট্রেনিং কাউন্ট হয়। পাশাপাশি হচ্ছে বিএমইউ তেও অর্থ ট্রেনিং কাউন্ট হয়, তবে চিটং মেডিকেলের সব ট্রেনিং এ 2 বছর কাউন্ট হয়, এর বেশি কাউন্ট হয় না। আর হচ্ছে যে আপনার প্রস্থোডন্টিক্স শুধুমাত্র বিএমইউ আর হচ্ছে ঢাকা ডেন্টাল, ওই চিটং মেডিকেলে হয় না, তবে সিআইডিসি তে সম্ভবত 2 বছরের ট্রেনিং কাউন্ট হয় প্রস্থোডন্টিক্স এরও। এই, আর কনজারের ক্ষেত্রে ঢাকা ডেন্টাল, বিএমইউ, চিটং মেডিকেল। সার্চ দিলে পেয়ে যাবেন আপনি, ওয়েবসাইটে আছে, এটা বিসিপিএস ওয়েবসাইটে। থোরাক্স অ্যাবডোমেন নিউরো অ্যানাটমি থেকে কেমন কোশ্চেন? খুব কম। পার্ট 1 এর ক্ষেত্রে থোরাক্স অ্যাবডোমেন নিউরো অ্যানাটমি একটু আহ, মানে পার্ট 1এই আসলে কোশ্চেন আসে, অন্যগুলোতে আরো কম আসে। পার্ট 1-এ থোরাক্স অ্যাবডোমেন থেকে সাধারণত 2 থেকে 3টা, থোরাক্স অ্যাবডোমেন থেকে নিউরো অ্যানাটমি থেকেও এরকম 2 থেকে 3টা। তবে কখনো কখনো একটু বেশি হয়, যেমন একবার 5টা প্রশ্ন হয়েছে থোরাক্স অ্যাবডোমেন থেকে, নিউরো অ্যানাটমি থেকে 4টা প্রশ্ন হয়। তবে সাধারণত 2 থেকে 3টা করে প্রশ্ন আসে। ফিজিওলজির জন্য টেক্সট বুক, ও আচ্ছা, টেক্সট বুকসটা আসলে বলা হয়নি। টেক্সট বুকস অনেক বই ফলো করা যায়। যদি টেক্সট বুকে আসি আমরা, টেক্সট বুকের ক্ষেত্রে হচ্ছে যে অ্যানাটমির জন্য আমরা সাধারণত ভিসরাম সিং এর বইটা ফলো করি হেড নেক অ্যান্ড ব্রেনের জন্য। বাকি থোরাক্স অ্যাবডোমেনের জন্য একে দত্ত বইটা হচ্ছে চলে। তবে আমরা আমাদের কোচিং এ হচ্ছে শীট পড়াই আর কি, শুধু ভিসরাম সিংটা বই পড়াই, বাকি সব শীট পড়াই। আর ফিজিওলজির জন্য হচ্ছে আমরা পুরোটাই শীট পড়াই, তবে বই আসলে কোনোটাই প্রিফারেবল না, কারণ কোনো সিঙ্গেল বই থেকে বিসিপিএস কোশ্চেন করে না পেপার 2-তে ফিজিওলজিতে। যেমন গাইড অঙ্গ না, জ্ঞান অঙ্গ না, একটা বই থেকে সব প্রশ্ন হয় এরকম না। এবং ডেভিডসন থেকেও ফিজিওলজির প্রশ্ন হয়, তাহলে আপনি কয় বই পড়বেন? এই জন্য আমরা প্রিফার করি আমাদের শিটগুলো ফিজিওলজির জন্য, প্যাথোলজির জন্য তাই, বায়োকেমিস্ট্রির জন্য তাই, মাইক্রোবায়োলজির জন্য তাই। আর ওরাল প্যাথোলজির জন্য আবার আমরা মেইন বুক ফলো করি, সেটা হচ্ছে কাউসান। ওই বইটা অবশ্যই পড়তে হবে আপনাকে। শীট যদিও মোটামুটি গোছানো এনাফ, তারপর আমরা বই প্রিফার করি, বইয়ে সুন্দর করে দেওয়া সবকিছু। হ্যাঁ। এই তো বেসিক সাবজেক্ট গুলোই পড়তে হয়। আর বাকি যে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর জন্য আমাদের শীট এনাফ, বইয়ে অনেক বেশি আছে, অনেক ডিটেলস আছে, এত কিছু পড়তে হয় না। বিসিপিএস এ আরো ডিটেলস সিলেবাস আছে, কিন্তু এখানে তো আমি শুধু সাবজেক্টের নাম লিখে রাখছি। বিসিপিএস এর সিলেবাসে সবই দেওয়া আছে, ইভেন এরুডেন্টে যে সিলেবাসটা পাবেন, এরুডেন্টে বলতে বাংলামেড পাবলিকেশনে, সেখানেও কিন্তু আপনার সব সিলেবাস আছে, মানে ফুল সিলেবাস। ডেন্টাল ম্যাটেরিয়ালস থেকে কি কি পড়বেন সেটাও দেওয়া আছে। ওকে, আমি তো শুধু সাবজেক্টের নাম লিখে রাখছি এখানে। কোশ্চেন ব্যাংক এফসিপিএস পার্ট 1 কোনো কোশ্চেন ব্যাংক হয় না, কারণ বিসিপিএস কোশ্চেন দেয় না। এফসিপিএস পার্ট 1 পরীক্ষার পরে কোনো প্রশ্ন বিসিপিএস দেয় না, বিসিপিএস প্রশ্ন নিয়ে যায়। বুঝতে পারছেন? কোশ্চেন দেয়া দেওয়া হয় না, কোশ্চেন নিয়ে যাওয়া হয়, যার কারণে কোশ্চেন পাওয়া যায় না। তবে আপনার হচ্ছে যে আহ, শুনে শুনে বা বিভিন্ন মারফতে আমরা দেখা যায় যে 150টা প্রশ্নের মধ্যে 140-45টা পর্যন্ত প্রশ্ন পেয়ে যাই। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, যেটা এটা হচ্ছে যে আমাদের এই এসবিএ পার্ল এর জন্য, মানে এসবিএ এর জন্য একটা বই আছে, এসবিএ পার্ল, ওখানে প্রায় 3,000 এসবিএ দেওয়া আছে, যেটা একটা প্রিপারেশনের জন্য মোর দেন এনাফ। ঠিক আছে, এমসিকিউ এর জন্য কোনো কোশ্চেন ব্যাংক, ওই যে আমাদের ডেন্টিস্টরা যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকটা বেসিক্যালি রেসিডেন্সির, কিন্তু প্রশ্ন তো ওইগুলাই। বুঝতে পারছেন? ওই জন্য ওইটা আমরা প্রিফার করি, যে এমসিকিউ এর জন্য ডেন্টিস্টটা, আর এসবিএ পার্ল হচ্ছে এসবিএ এর জন্য। ঠিক আছে।
মানে আর বি সামথিং থার্ড এডিশন থাকলে কি ফোর এডিশন কিনতে হবে? আহ, যদি আপনি কোচিং এ ক্লাস করেন তাহলে কিনতে হবে আমি মনে করি। কিনলে ভালো, তবে না কিনলেও চলবে, কারণ পরীক্ষায় যে ম্যাসিভ চেঞ্জ হয়েছে এমন না। কিন্তু ওই যে যখন ক্লাসে বলা হবে এত নাম্বার পেজ এত নাম্বার পেজ, তখন আপনি ধরতে পারবেন না। হ্যাঁ। আর যদি আপনার আগের পড়া থাকে তাহলে হয়তো ধরতে পারতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে না কিনলেও চলবে। তবে কিনে ফেলাই ভালো, 300 না 400 টাকা দাম, বেশি না। থ্যাংক ইউ। আর আগের দাগানো থাকলে তো ধরতে পারবেন, অসুবিধা নাই। না, অলওয়েজ রেকর্ডেড, আমাদের যে কোনো ব্যাচ রেকর্ডেড। ঠিক আছে। এবং রেকর্ড গুলো হচ্ছে খুবই রিসেন্ট রেকর্ড হয়, এমন না যে আমি 10 বছর আগে রেকর্ড করে রাখছি এখন দিচ্ছি, এরকম না। আমাদের ক্লাস সবসময় রিসেন্ট আপডেট। এখন 14 এডিশন চলতেছে শীটের, আমাদের শীট প্রতি 1 বছর পর পরই চেঞ্জ হয়, 6 মাস পর পরই চেঞ্জ হয়। সো এখানে রেকর্ড করে রাখারও সুযোগ নাই, কারণ শীট চেঞ্জ হলে ক্লাস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তো যার কারণে হচ্ছে যে এখানে একটা ভিডিও গ্রাফিক মাধ্যমে রেকর্ড গুলা হয়, স্পেশাল প্যানেলের মাধ্যমে রেকর্ড হয়। ঠিক আছে, মানে এক একটা ক্লাসের ইয়ে হচ্ছে 35 জিবি 40 জিবি এরকম এই ক্লাসগুলো থাকে আর কি। এবং এটা হচ্ছে যে আপনার ভিডিও সাইফার থেকে মূলত চালানো হয়, অ্যামাজন থেকে নেওয়া হয়। হ্যাঁ, অনেকগুলো সার্ভার ইউজ করা হয় এরকম। মানে অনেক চমৎকার সিস্টেম, আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন। ডেন্টিস্টটাকে সলভ করবে, হ্যাঁ অবশ্যই। ডেন্টিস্টটা হচ্ছে আপনার ইয়ের জন্য, এমসিকিউ কোশ্চেনের জন্য ডেন্টিস্টটা সলভ করবেন। আর এসবি এর জন্য এসবিএ পার। ওকে, আর কারো কোনো বিষয়? ডিসেম্বরের ব্যাচ জুনে শেষ হবে, জুনে পরীক্ষা যেদিন হবে সেদিন, আপ টু এক্সাম। ওকে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব আমাদের এই আজকের সেশন। সবাইকে অনেক অনেক, অন্য কোর্সে আছে তারা পার্ট 1 সিলেক্টেড হলে সেটা কিভাবে প্রসেস করবে। অন্য কোর্সে বলতে যারা রেসিডেন্সিতে থাকে, রেসিডেন্সিতে থাকলে আর পার্ট 1 আলাদা করে পাশ করতে হবে না, রেসিডেন্সি শেষ করার পরে পার্ট 2 ট্রেনিং এ এমনিতেই ঢুকতে পারবে। সো রেসিডেন্সিতে থাকা অবস্থায় পার্ট 1 দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তবে ডিপ্লোমা করলে সেক্ষেত্রে পার্ট 1 আলাদা করে পাশ করতে হবে। আর রেসিডেন্সিতে যদি থাকে, রেসিডেন্সি যেই সাবজেক্টে আছে সেই একই সাবজেক্টে পার্ট 1, পেরিওডন্টিক্স ছাড়া অন্য সাবজেক্টগুলোতে, মানে এমএস এর কথা বলতেছি, অন্য সাবজেক্টে পার্ট 1 না করা থাকলেও শুধুমাত্র 2 বছর ট্রেনিং করলেই, মানে রেসিডেন্সি কমপ্লিট করে তারপর 2 বছর ট্রেনিং করলেই এফসিপিএস ফাইনাল পরীক্ষা দিতে পারবে। আর আলাদা করে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে। এটা হচ্ছে খুব মানে মানে সুবর্ণ একটা সুযোগ। এটা কি রেসিডেন্সি শেষ সেম সাবজেক্ট নাকি ডিফারেন্ট সেম সাবজেক্ট? সাবজেক্ট, সেম সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্টে দেওয়া যাবে না। হুম। ওই যে এফসিপিএস যে 4টা সাবজেক্টে আছে ওই 4টা সাবজেক্টের জন্য। আর এফসিপিএস এ যদি কেউ থাকে সেক্ষেত্রে রেসিডেন্সির জন্য 3 বছর ওয়েট করতে হয়, এফসিপিএস ফাইনাল পাস করার পরে 3 বছর পরে ফেজ বিতে ঢুকতে পারে। মানে সেক্ষেত্রে এফসিপিএস থাকা অবস্থায় রেসিডেন্সি দেওয়ারও কোনো দরকার হচ্ছে না। একটা ডিগ্রি দিয়ে আরেকটা ডিগ্রিতে ট্রেনিং করা যাবে। নিউলি গ্রাজুয়েশনের পাশাপাশি ডেফিনেটলি যারা নিউলি গ্রাজুয়েট, ইন্টার্নশিপের পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা খুবই ভালো একটা কাজ। এটা যদি আপনি নিতে পারেন পাশাপাশি, তাহলে আপনার দেখা যাবে ইন্টার্ন শেষ হওয়ার পরপরই আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেই, আমি ইন্টার্নের সময় পড়াশোনা করেছি। ইন্টার্নি শেষ, ইন্টার্নের পরে 4 মাস পরে প্রথম পার্ট 1 পরীক্ষা পাইলাম, 4 মাস পরে পার্ট 1 পরীক্ষা পাইলাম, ওইটাতেই পাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ইন্টার্নশিপের সময় খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যদি প্রিপারেশন নিতে পারেন, যদি আপনার টার্গেট থাকে আমি আগেই পোস্ট গ্রাজুয়েশন করবো, তাহলে অবশ্যই ইন্টার্নশিপের সময় পড়াশোনা শুরু করা উচিত। আর যদি টার্গেট থাকে চাকরির জন্য, বিসিএস এর জন্য, তাহলে ইন্টার্নশিপের সময় ওইটাই শুরু করা উচিত। অর্থাৎ যদি পোস্ট গ্রাজুয়েশনের কার টার্গেট থাকে ইন্টার্নশিপের সময়, তাহলে অবশ্যই তার পড়াশোনা শুরু করে দেওয়া উচিত ইন্টার্নশিপের সময়।
তবে হ্যাঁ, অবশ্যই ইন্টার্নশিপ ঠিক মতো করে তারপর, কারণ ওইটাও ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল প্র্যাকটিস শেখা। আর কোনো বিষয়? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর পেশেন্স হেয়ারিং। আমরা আবারও আপনাদের কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন এইসব বিষয়ে জানার জন্য, সো ফিল ফ্রি টু নক মি, যে কোনো সময় আমাকে জানাতে পারেন। আমাদের এরুডেন্টের গ্রুপে মেসেজ দিতে পারেন, সেখান থেকেও আপনারা আমাদের নাম্বার নিয়ে নিতে পারবেন। আমাদের মেন্টররা সবসময় আপনাদের জন্য রেডি আছে। আপনারা এরুডেন্টের ওয়েবসাইটে ঢুকে যদি কিছু জানতে চান সেখানেও মেসেজ দিতে পারেন। এরুডেন্টের ওয়েবসাইটে জিসিপিএস আমাদের একটা ইয়ে আছে, ক্যারিয়ার এবং সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সেখানেও আপনারা নক করতে পারেন। বিভিন্নভাবে আপনারা আমাদেরকে পেতে পারেন। সো আশা করি আপনাদের সাথে আগামী দিনে আমাদের আবারও দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাদের ক্যারিয়ারের সার্বিক সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।